হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ভূগোলের ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসের শিল্প চ্যাপ্টারে খনিজ ভিত্তিক শিল্প, ধাতব শিল্প, লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে দেওয়া আছে মার্কেট বেসড ইন্ডাস্ট্রি, মেটালিক, আয়রন অ্যান্ড স্টিল। তো এই যে শিল্প সম্পর্কে বর্ণনা, এটা পুরো বিশ্ব সম্পর্কে এবং সর্বাঙ্গীন একটা আলোচনা। তো তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে কিন্তু জিনিসটা সম্পর্কে অনেকটাই তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে বলে আমার ধারণা। তাহলে দেখো খনিজ ভিত্তিক শিল্প, ধাতব লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে যে প্রশ্নগুলো আমাদেরকে মোটামুটি করতে হবে সেগুলো আমি এখানে লিখে রেখেছি এবং পরপর আমি এক এক করে তোমার সঙ্গে আলোচনা করছি। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে খনিজ ভিত্তিক ধাতব শিল্প কাকে বলে। অর্থাৎ দেখো এখানে যে প্রশ্নটা আছে খনিজ ভিত্তিক, অর্থাৎ খনিজের উপরে বেস করে যে শিল্পটা সেটাই হচ্ছে তোমার খনিজ ভিত্তিক। তাহলে খনি থেকে যখন কোনো ধাতব বস্তু তোমার নিষ্কাশন করা হয় এবং তার উপরে বেস করে যখন তোমার কোনো শিল্প গড়ে ওঠে তখনই সেটাকে খনিজ ভিত্তিক ধাতব শিল্প বলছে। তাহলে দেখো এখানে বলছে যে খনি থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের ধাতব খনিজ দ্রব্য নিষ্কাশন এবং পরিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করা হয় যে শিল্পের দ্বারা তাকে খনিজ ভিত্তিক ধাতব শিল্প বলা হয়। যেমন লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, এগুলো সবই হচ্ছে তোমার খনিজ ভিত্তিক ধাতব শিল্পের এক একটা করে উদাহরণ। তাহলে দেখো এইগুলোর মধ্যে আমরা এখন শুধুমাত্র লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো লৌহ ইস্পাত শিল্পর ব্যবহার এবং গুরুত্ব কী। লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু অন্য সমস্ত শিল্পের জননী বলা হয় বা সভ্যতার ধারক বাহকও কিন্তু বলা হয়। তাহলে দেখো ব্যবহার এবং গুরুত্ব কী আছে, দেখো বলছে বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে লৌহ ইস্পাত শিল্পের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। মানুষের যে কোনো ধরনের অর্থনৈতিক কার্যাবলীতে যেমন কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা, বাণিজ্য প্রভৃতি সকল ক্ষেত্রেই কিন্তু লৌহ ইস্পাত শিল্পের একান্ত প্রয়োজন হয়। শুধু বর্তমানকালীন নয়, আলোচ্য শিল্পের ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে প্রাচীন ইউরোপের গ্রিক এবং রোমান সভ্যতা। তাহলে দেখো প্রথমে কিন্তু মানুষ লোহা বা লোহা ব্যবহার করতে শেখেনি। তারা যখন শিকার করতো তখন হয়তো গাছের ডাল, পশুর হাড় এই সমস্ত নিয়ে করতো। তারপরে যখন এক এক করে সভ্যতার বিকাশ হয়, তার মধ্যে যে পুরনো সভ্যতাগুলো ছিল তার মধ্যে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা এবং ভারতবর্ষের যে আর্য সভ্যতা তোমার যে আছে সেই সময়কালে কিন্তু লোহার ব্যবহারের নিদর্শন কিন্তু পাওয়া যায়। তাহলে এটা দেখো ব্যবহার এবং গুরুত্বটা কি বলছে, আধুনিক যুগে লৌহ ইস্পাত শিল্পের ব্যবহার নানাবিধ এবং ব্যাপক। মানুষের দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত মানুষ যা যা ব্যবহার করে সেগুলোর সব কিছুতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লৌহ ইস্পাতের ব্যবহার কিন্তু প্রয়োজন হয়। যেমন ধরো মানুষের ঘর বাড়ি তৈরি করতে লৌহ ইস্পাতের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের যানবাহন এবং তাদের যাতায়াত পথ তৈরি করতে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজন হয়। 3 নম্বরে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মেশিনপত্র, আসবাবপত্র, অস্ত্র, নিত্য প্রয়োজনীয় নানাবিধ দ্রব্য উৎপাদনে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজন হয়। 4 হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ছাড়া কোনো ভারী শিল্প বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এমনকি কুটির শিল্প কিছুই গড়ে তোলা সম্ভব নয়। যার জন্য এই শিল্পকে সকল শিল্পের মূল বা সকল শিল্পের জননী বা সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। তাহলে এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে লৌহ ইস্পাত শিল্পকে কেন সকল শিল্পের মেরুদণ্ড, সকল শিল্পের জননী বা সকল শিল্পের মূল বলা হয়। তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু বলা হয়। 5 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের সংকর ইস্পাত বিশেষ কাজে ব্যবহার হয়। তাই বর্তমানে আলোচ্য শিল্পের ব্যবহার এবং গুরুত্ব কথা বিচার করে এই শিল্পের ব্যবহারের পরিমাণকে সেই দেশের উন্নতির একটা সূচক হিসাবে ধরা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার লৌহ ইস্পাত শিল্পের ব্যবহার এবং তার গুরুত্ব। নেক্সট দেখো আছে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল সম্পর্কে লেখো। তাহলে দেখো এখানে লৌহ ইস্পাত শিল্পে যে সমস্ত কাঁচামালগুলো ব্যবহার করা হয় সেগুলোকে দেখো এখানে প্রধানত 4টে এবং অন্যান্যর মধ্যে একটা 5টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রধান কাঁচামাল, একটা হচ্ছে জ্বালানি, পরিশোধক এবং সংকর ধাতু এবং অন্যান্য। তাহলে প্রধান কাঁচামাল কী কী আছে, লৌহ আকরিক, তারপর তোমার স্ক্র্যাপ লোহা, স্পঞ্জ লোহা, এগুলো। জ্বালানি বলতে তোমার কাঠ কয়লা, কোক কয়লা, অক্সিজেন, জলবিদ্যুৎ ইত্যাদি। পরিশোধক কী কী থাকে, মানে তোমার ওটাকে পরিশোধন করার জন্য চুনাপাথর এবং ডলোমাইট ব্যবহার করা হয়। সংকর ধাতু অর্থাৎ লৌহর সঙ্গে ও অন্য ধাতু মিশিয়ে যখন অন্য রকমের সংকর জাতীয় ধাতু নির্মাণ করা হবে, যেমন ধরো স্টিল, তারপরে তোমার এগুলো যে ব্যবহার করা হয় নিকেল, এগুলো তো কী কী ধাতু ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল, কোবাল্ট, ভ্যানাডিয়াম, সীসা, মলিবডেনাম, টিন প্রভৃতি ব্যবহার করা হয়। আর অন্যান্যর মধ্যে কী আছে, ঠান্ডা জল আর বালি। অর্থাৎ এতগুলো কিন্তু তোমার কাঁচামালের কিন্তু তোমার প্রয়োজন হয়
লৌহ ইস্পাত শিল্পে। এরপর দেখো পরের প্রশ্নটা কী আছে, যে পদ্ধতি এবং প্রণালী, অর্থাৎ লৌহ ইস্পাত যে উৎপাদন করা হয় এগুলো কিন্তু কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে। সাধারণত 3টি ভাগে এই পদ্ধতিগুলোকে ভাগ করা যায়। দেখো মূলত 3টি পদ্ধতিতে ভাগ করা হচ্ছে। তো দেখো বলছে প্রকৃতি প্রদত্ত ধাতব লোহাকে ব্যবহার উপযোগী করতে হলে শোধন করে নিতে হয়। আকরিক লোহা থেকে ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি হলো, 1 নম্বর হচ্ছে ভূগর্ভস্থ আকরিক লোহাকে উত্তোলন করার পর তার মালিন্য দূর করা হয়। এটি মূলত 3টি পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে ক্যালসাইট পদ্ধতি, একটা হচ্ছে তোমার সিস্টারিন পদ্ধতি, এবং সি হচ্ছে তোমার চুম্বকধর্মী পৃথকীকরণ। তারপরে কি বলছে, এরপর লৌহ আকরিক, কোক, কয়লা, চুনাপাথর একসঙ্গে মিশিয়ে প্রত্যক্ষভাবে অগ্নিকুণ্ডে 24 ঘন্টা ধরে গলানো হয়। এটি প্রাচীন পদ্ধতি, বা 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাত চুল্লিতে গলানো হয়। এই যে তোমার এই 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাত চুল্লিতে যে গরমটা, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আগে যেটা ছিল সেটা 24 ঘন্টা ছিল, কিন্তু এখন 24 ঘন্টা হয় না, এখন অত্যধিক তাপমাত্রা সৃষ্টি করে কিন্তু তোমার বাত চুল্লিতে এটাকে গুলিয়ে দিচ্ছে। 3 নম্বর কি বলছে, পদার্থগুলি গলে গেলে বাত চুল্লির উপরে নির্গমন পথ দিয়ে গ্যাস বেরিয়ে যায়। ধাতব লোহা ভারী হওয়ায় বাত চুল্লির নিচের দিকে জমা হয় এবং লৌহ আকরিক, চুনাপাথর ও ডলোমাইট মিশ্রিত অপবস্তু বা ধাতুমল হিসাবে গলিত ধাতব লোহার উপরে ভাসতে থাকে, এবং এই ধাতুমল বাত চুল্লির অন্য ছিদ্র পথ দিয়ে নির্গত হয়। অর্থাৎ এই পর্যায়ে সমীকরণটি হলো লৌহ আকরিক প্লাস কার্বন প্লাস চুনাপাথর ও ডলোমাইট = আকরিক লোহা প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ধাতুমল। ঠিক আছে। 4 নম্বর প্রসেস কি বলছে, এরপর গলিত ধাতব লোহাকে বাত চুল্লির নিচে নল দিয়ে বার করে বালির তৈরি আয়তাকার ছাঁচে ঢালা হয়, যা পিগ নামে পরিচিত। তাই পিগ থেকে সৃষ্ট কাঁচা ঢালাই লোহাকে পিগ আয়রন বলা হয়। এই পিগ আয়রন সম্পূর্ণভাবে অপবস্তু বা ধাতু মলহীন না হওয়ায় পুনরায় উত্তপ্ত করে নানা পদ্ধতিতে পুনঃ প্রক্রিয়াকরণ করা হয়। তাহলে এই হচ্ছে তোমার লোহা উৎপাদনের পদ্ধতি। এরপর দেখো আরও কতগুলো যেখানে পদ্ধতিগুলো যেমন দেওয়া হয়েছে, দেখো এখানে তোমার যে পদ্ধতি আছে তার মধ্যে একটা হচ্ছে বেসিমার পদ্ধতি। বেসিমার পদ্ধতি কোনটাকে বলছে, 1856 খ্রিস্টাব্দে হেনরি বেসিমার পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই পদ্ধতিটি বেসিমার পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিতে কনভার্টার এ বায়ু প্রবেশ করানো হয় এবং বায়ুস্থ অক্সিজেনের দ্বারা লোহার কার্বন বিনষ্ট করা হয়। ওপেন হার্থ বা উন্মুক্ত চুল্লি পদ্ধতি, মার্টিন এবং সিমেন্ট এই পদ্ধতি আবিষ্কার করেন। বর্তমানে পৃথিবীতে এই পদ্ধতির সর্বাধিক ইস্পাত প্রস্তুত করা হয়। এক্ষেত্রে আগুন সংযোগে ইটের তৈরি চতুষ্কোণ প্রকোষ্ঠ চুল্লি হিসাবে ব্যবহৃত হয়। 3 নম্বর কি আছে, ক্রসিবল পদ্ধতি বা মূসা পদ্ধতি। এই পদ্ধতিতে পিগ আয়রনের সঙ্গে কার্বন চুন মিশিয়ে মাটি বা গ্রাফাইটের পাত্রে গলানো হয়। 4 নম্বর হচ্ছে বৈদ্যুতিক চুল্লি পদ্ধতি। বৈদ্যুতিক চুল্লিতে ইস্পাত এবং লোহার টুকরো গলানোর জন্য এই প্রক্রিয়া কার্যকরী। 5 নম্বর হচ্ছে বেসিক অক্সিজেন প্রক্রিয়া। এই পদ্ধতিতে উচ্চচাপে অক্সিজেন চুল্লিতে প্রবেশ করিয়ে ইস্পাত প্রস্তুত করা হয়। আর আরেকটা পদ্ধতি আছে, দেখো বলছে কাজভেন কনভার্টার। এই পদ্ধতিতে কি বলছে, এটি একটি ঘূর্ণায়মান জাহাজ যার মাধ্যমে অক্সিজেনের দ্বারা আকরিক লোহা পরিশোধন করা হয়, এবং উপরিউক্ত পদ্ধতিগুলো দ্বারা মূলত সংকর ইস্পাত প্রস্তুত করা যায় এবং উৎপাদন ব্যয় কমানোর জন্য নিরবিচ্ছিন্ন ঢালাই পদ্ধতিতে সাধারণত ইস্পাত প্রস্তুত করা হয়। তাহলে এই হচ্ছে তোমার আকরিক লোহা উৎপাদনের পদ্ধতি। ঠিক আছে। এরপর দেখো কতগুলো লৌহ আকরিক কীভাবে ইস্পাতে পরিণত হয়। তাহলে লৌহ আকরিককে তোমার ইস্পাতে পরিণত করার পদ্ধতিগুলো হচ্ছে তোমার এই যেগুলো তোমার বললাম, বেসিমার পদ্ধতি, ওপেন হার্ট বা উন্মুক্ত চুল্লি পদ্ধতি, ক্রসিবল পদ্ধতি, বৈদ্যুতিক চুল্লি পদ্ধতি, অক্সিজেন প্রক্রিয়া এবং কাজভেন কনভার্টার, এগুলো সবই হচ্ছে তোমার ইস্পাতে পরিণত করার পদ্ধতি। এবার দেখো এখানে কতগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর তোমাদেরকে জানতে হবে। যেমন এখানে কনভার্টার, অর্থাৎ লৌহ আকরিক তো ধরো সমস্ত শিল্পের জননী, তো এই শিল্পের সঙ্গে যে কথাগুলো যুক্ত আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এবার দেখো প্রথমে কি আছে, কনভার্টারটা কি, আকরিক লোহাকে অপবস্তু পরিশোধন করে ইস্পাতে পরিণত করার জন্য যেসব যন্ত্রপাতির প্রয়োজন হয় তাকে কনভার্টার বলা হয়। অর্থাৎ কনভার্টার হচ্ছে তোমার যন্ত্রপাতি যেটা তোমার কনভার্ট করে, অর্থাৎ আকরিক লোহাকে লোহায় কনভার্ট করে, সেটাই হচ্ছে কনভার্টার। তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট। ইন্টিগ্রেটেড যেসব আধুনিক বৃহদায়তন লৌহ ইস্পাত কেন্দ্রে জ্বালানির জন্য ওভেন, পিগ আয়রন গলানোর জন্য বাত চুল্লি, ইস্পাত প্রস্তুতের জন্য ইস্পাত চুল্লি এবং ইস্পাত পিণ্ডকে সিট ও বার আকারে পরিণত করার জন্য রোলিং মিল থাকে, তাকে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট বলে। অর্থাৎ এই ধরনের ইস্পাত কেন্দ্রে ইস্পাত উৎপাদনের প্রয়োজনীয় সব কাজ একত্রে করা হয়। যেমন ভারতের ছত্তিশগড়ের ভিলায়, এটা হচ্ছে তোমার একটা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, অর্থাৎ সমস্ত কাজ এখানে হয়ে থাকে। এবার দেখো মিনি স্টিল প্ল্যান্ট কোনটাকে বলছে, বৃহৎ আয়তন বিশিষ্ট লৌহ ইস্পাত কেন্দ্র। এখানে সাধারণত পিগ আয়রন, স্পঞ্জ আয়রন থেকে ইস্পাত তোমার উৎপাদন করা হয়। ভারতের কোপালি, অর্থাৎ
এটা কি মিনি স্টিল প্ল্যান্ট মানে কি বলতো, এরা টুকরো লোহাকে লোহায় পরিণত করে, অর্থাৎ নতুন আকরিক থেকে না সৃষ্টি করে টুকরো লোহা থেকে তারা তোমার সেটাকে গলিয়ে আবার অন্য একটা রূপ দেয়। তারপর দেখো সংকর ইস্পাত কোনটাকে বলছে, বিভিন্ন ধরনের লৌহ সংকর ধাতু যেমন নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, টাংস্টেন, কোবাল্ট, মলিবডেনাম, তামা, সীসা প্রভৃতি দ্বারা উৎপাদিত ইস্পাত। এরপর দেখো ম্যাঙ্গানিজ স্টিল কোনটাকে বলছে, ইস্পাতকে মজবুত এবং দৃঢ় করতে এর ঘর্ষণজনিত ক্ষয় কমানোর জন্য ইস্পাতের সঙ্গে 12% বা তার বেশি ম্যাঙ্গানিজ ব্যবহার করে প্রস্তুত করা হয়। তারপর দেখো স্টেনলেস স্টিল বলছে ইস্পাতকে মরিচিকাহীন ও শক্ত করার জন্য ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে প্রস্তুত করা হয়। তারপরে হাই স্পিড স্টিল কোনটাকে বলছে, উচ্চ তাপে ইস্পাতের কাঠিন্য বজায় রাখার জন্য টাংস্টেন ও কোবাল্ট মিশ্রিত ইস্পাতকে বলছে তোমার হাই স্পিড স্টিল। তারপর দেখো স্ক্র্যাপ কোনটাকে বলছে, ইস্পাতের তৈরি যে কোনো ভাঙাচোরা পরিত্যক্ত বর্জ্য পদার্থ এবং লোহার ছাঁটকে তোমার বলছে স্ক্র্যাপ। ঠিক আছে, অর্থাৎ ওই যে তোমার মিনি স্টিল প্ল্যান্ট আছে না, ওইখানে তোমার এই স্ক্র্যাপটাকে ব্যবহার করে লোহা তৈরি করা হয়, বুঝতে পেরেছো। তারপর ঢালাই লোহা কোনটাকে বলছে, যে পিগ আয়রনকে আবার উত্তপ্ত করে ছাঁচে ঢেলে সৃষ্ট লোহাকে বলছে ঢালাই লোহা। রড লোহা কোনটা, বলছে পিগ আয়রনকে আবার উত্তপ্ত করে অপবস্তু বিশেষত কার্বনকে পরিশ্রুত করে সৃষ্ট লোহাকে বলছে রড লোহা। বিশুদ্ধ লোহা কোনটা, বলছে পিগ আয়রনকে পুনরায় উত্তপ্ত করে এবং অপবস্তু মুক্ত করে তৈরি করা হয়। এবার দেখো ইঙ্গন ইস্পাত কোনটাকে বলছে, ইস্পাতকে গলিয়ে ইটের আকারে ছাঁচে ফেলে সৃষ্ট হয় ইস্পাত যেটা, সেটাকে বলছে ইঙ্গন ইস্পাত। তাহলে এই হচ্ছে কতগুলো তোমার গুরুত্বপূর্ণ কিছু তোমার কথা যেগুলো তোমার লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এরপর দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লৌহ ইস্পাত অবস্থানগত বৈশিষ্ট্য এবং বর্তমানে তার পরিবর্তনশীলতা সম্পর্কে লেখো। তাহলে দেখো তোমার যখনই মানে আদিম একটা টেকনোলজি ছিল, যখন সারা দিন ধরে লোহাকে গলানো হতো, ঠিক আছে, তারপরে কি হচ্ছে আস্তে আস্তে তার ধরো অত্যধিক তাপমাত্রা চুল্লি যখন আবিষ্কার করা হলো তখন পদ্ধতিটা বাড়লো। আবার ধরো এরপরে কি হলো, এরপরে ধরো ছোট ছোট যে টুকরো লোহা বা স্ক্র্যাপ যেগুলোকে বলছে, সেই স্ক্র্যাপকে ব্যবহার করে লৌহ ব্যবহার করার পদ্ধতি এলো। তাহলে এই যে পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে তার যে বৈশিষ্ট্যের পরিবর্তন, এই জিনিসটাকে এখানে বলছে লৌহ ইস্পাত শিল্পের অবস্থানগত বৈশিষ্ট্য এবং তার পরিবর্তনশীলতা। দেখো বলছে যে লৌহ ইস্পাত শিল্প অবিশুদ্ধ কাঁচামাল, অর্থাৎ দেখো লৌহ ইস্পাত শিল্প দু রকমের হয়, একটা ভারী ইন্ডাস্ট্রি, একটা তোমার ফুটলুজ ইন্ডাস্ট্রি। তো লৌহ ইস্পাত শিল্প যেটা আছে এটা কিন্তু ভারী ইন্ডাস্ট্রি, অর্থাৎ তাকে কিন্তু কাঁচামালের কাছাকাছি কিন্তু তোমার গড়ে উঠতে হয়। তাহলে এটাই বলছে যে কারণ 1 টন লৌহ ইস্পাত প্রস্তুত করতে হলে 5 টন কাঁচামালের প্রয়োজন হয়। তাই মানে কাঁচামাল যেটা ব্যবহার করা হয় তার ওজন কিন্তু অত্যধিক বেশি হয়, যার জন্য একে কী করতে হয়, সবসময় ওই উৎপাদক অঞ্চলের কাছাকাছি কিন্তু গড়ে তুলতে হয়। তাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি মূলত কাঁচামাল কেন্দ্রিকভাবে গড়ে ওঠে। তবে বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উৎপাদন ব্যয় হ্রাস করার জন্য নানা স্থানে এই শিল্প কেন্দ্রের ভরকেন্দ্র পরিবর্তিত হয়েছে নানা সময়ে। তাহলে দেখো আদিম যে তোমার ধারণাটা ছিল যে একে কাঁচামালের কাছেই গড়ে উঠতে হবে, সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। যার জন্য দেখো ইস্পাত শিল্পের অবস্থানের ভিত্তিতে এটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রথাগত অবস্থা অর্থাৎ পুরনো যেটা আছে, আর আধুনিক অবস্থা বা সমসাময়িক অবস্থা। এবার দেখো প্রথাগত অবস্থাটাকে কি বলছে, কাঠ কয়লা নির্ভর অবস্থান, অর্থাৎ কাঠ কয়লাকে ব্যবহার করে কিন্তু তোমার সারাদিন ধরে লোহাকে আকরিককে পুড়িয়ে লোহা নির্গণ করা হয়। কয়লা নির্ভর অবস্থান, আকরিক লোহা নির্ভর অবস্থান, কয়লা এবং আকরিক লোহা প্রাপ্তিস্থানের মধ্যবর্তী স্থানে অবস্থান, বাজার এবং কাঁচামালের উৎস মধ্যবর্তী স্থানে অবস্থান। আর আধুনিকটা কোনটাকে বলছে, ছাঁট লোহা বা স্ক্র্যাপ নির্ভর অবস্থান, যেটা আমি বললাম যে ছাঁট লোহাকে বা টুকরো লোহাকে যে মিনি প্ল্যান্টে যেটা করা হচ্ছে। সমুদ্র তীরবর্তী স্থানে অবস্থান, তাহলে সমুদ্র তীরবর্তী কেন হয়, তার কারণ হচ্ছে সমুদ্রে হচ্ছে বা জলপথ হচ্ছে সবথেকে চিপ মানে ট্রান্সপোর্ট, তাহলে তার কাছে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার পরিবহন ব্যয়টা কিন্তু খুবই কমে যাবে। আর কি সরকার নির্দেশিত অবস্থান, এই তিনটে ভাগে ভাগ করছে। এবার প্রথাগত অবস্থান যেটা আছে, প্রথমে কাঠ কয়লা নির্ভর অবস্থান বলছে অতীতে কাঠ কয়লা ইস্পাতের জ্বালানি হিসেবে ব্যবহার হওয়ায় 1 টন ইস্পাত তৈরি করতে প্রায় 8 টন কাঠ কয়লার প্রয়োজন হতো। কাঠ কয়লা পাওয়ার সুবিধার দিকে নজর রেখে বনভূমির কাছাকাছি শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠত। উদাহরণ ব্রিটেনের ডিন অরণ্য, উইল্ড বনকেন্দ্রিক অবস্থানে স্থাপিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রসমূহ। তারপর দেখো কয়লা নির্ভর অবস্থান বলছে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে যখন থেকে জ্বালানি হিসাবে কাঠ কয়লার পরিবর্তে কয়লার ব্যবহার শুরু হলো, তখন লৌহ ইস্পাত শিল্পগুলি কয়লার উৎসের কাছাকাছি গড়ে উঠতে থাকে। উদাহরণ হচ্ছে জার্মানির রুর, ভারতের বার্নপুর, দুর্গাপুর, ইউক্রেনের ডোনেটস প্রভৃতি শিল্পাঞ্চল। তারপর দেখো আকরিক লোহা নির্ভর অবস্থান বলছে বিংশ শতাব্দীর প্রথম দিকে তোমার কারিগরি উন্নতির ফলে লক্ষ্য করা গেল যে 2 টন কাঁচা
কাঁচামাল থেকে 1 টন ইস্পাত প্রস্তুত করতে 3 টন কয়লা বা 2 টন কোক কয়লার প্রয়োজন হয়। তাই লাভের পরিমাণের ভিত্তিতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি কয়লার পরিবর্তে আকরিক লোহার উৎসের কাছাকাছি গড়ে উঠতে থাকে। উদাহরণ হচ্ছে ভারতের ভেলাই, ইউক্রেনের ক্রিভয়রগ প্রভৃতি। এবার দেখো কয়লা এবং আকরিক লোহার মধ্যবর্তী অবস্থান হচ্ছে ন্যূনতম পরিবহন ব্যয়ের সুবিধা গ্রহণের উদ্দেশ্যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি এই দুই খনিজের উৎস অঞ্চলের মাঝামাঝি স্থানে গড়ে ওঠে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের লৌহ আকরিক এবং অ্যাপেলিসিয়ান অঞ্চলে প্রাপ্ত কয়লার মধ্যবর্তী স্থানে হ্রদ অঞ্চলের উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি যেমন গ্যারি, ডুলুথ, ডেট্রয়েট প্রভৃতি। এবার দেখো বাজার এবং কাঁচামালের মধ্যবর্তী স্থানে অবস্থান বলছে ন্যূনতম পরিবহন ব্যয়ের সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বাজার এবং কাঁচামালের মধ্যবর্তী যে স্থানে পরিবহন ব্যয় সব থেকে কম হয় সেই স্থানে শিল্পকেন্দ্র গড়ে তোলা হয়, যেমন ভারতের জামশেদপুর। এরপর দেখুন আধুনিক যেটা অর্থাৎ প্রথাগত যেগুলো সেগুলো 5টা ভাগে ভাগ করা হলো এবং আলোচনা করা হয়ে গেল। এরপর দেখো আধুনিক যেটা বলছে প্রথম সেটা হচ্ছে লোহা ছাঁট বা স্ক্র্যাপ নির্ভর অবস্থান। হচ্ছে বর্তমানে লৌহ ইস্পাত শিল্পে লাভজনকভাবে স্ক্র্যাপ কাঁচামাল হিসাবে ব্যবহার করায় অনেক ক্ষেত্রেই লৌহ ইস্পাত শিল্পের স্ক্র্যাপ নির্ভর অবস্থান দেখা যায়, যেমন ভারতের ভিলাই, জাপানের সাকাই প্রভৃতি। এটা তোমার ওই স্ক্র্যাপকে ব্যবহার করে তোমার লৌহ উৎপাদন করছে। তারপর দেখা যাচ্ছে সমুদ্রের তীরবর্তী অবস্থান। যেসব দেশে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালের যোগান কম সেই সব দেশে উন্নত জলপথের দ্বারা বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে সমুদ্র তীরবর্তী স্থানে শিল্পকেন্দ্র স্থাপন করে, যেমন জাপান। জাপান তার একটা প্রকৃষ্ট উদাহরণ। জাপান কিন্তু লৌহ ইস্পাত শিল্পে যথেষ্ট উন্নত, কিন্তু তাদের ওখানে কিন্তু কাঁচামাল খুব একটা পাওয়া যায় না। তাহলে তার সুবিধাটা কি? তার দ্বীপময় অবস্থান, অর্থাৎ চারিদিকে তার জলপথটা কিন্তু আছে, যেমন জাপানের ইকোহামা, তারপরে কামাইসি, ব্রিটেনের সাউথফিল্ড প্রভৃতি। অর্থাৎ সরকার নির্ধারিত অবস্থান বলছে আঞ্চলিক বৈষম্য হ্রাস করা, শিল্পের বিকেন্দ্রীকরণ প্রভৃতির উদ্দেশ্যে সরকারি তত্ত্বাবধানে দেশের যে কোনো স্থানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের বিকাশ ঘটে, যেমন রাশিয়ার ইরকুটস্ক, চীনের পাওটাও প্রভৃতি। তাহলে এই হচ্ছে তোমার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবস্থানের পরিবর্তন লৌহ ইস্পাত শিল্পের। এরপর দেখো যেটা আছে বলছে যে পৃথিবীতে লৌহ ইস্পাত শিল্পের বন্টন সম্পর্কে লেখো। অর্থাৎ দেখো বিশ্বে লৌহ ইস্পাত শিল্পের যে বন্টন তাতে প্রথম স্থানে অধিকার করছে চীন। ঠিক আছে, এখানে উৎপাদন হয় 1,1019.1 টন। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার 1019.1 টন মেট্রিক টন তোমার চীনে উৎপাদন হচ্ছে। দ্বিতীয় স্থান আছে ভারত, যেখানে 140.2 টন মেট্রিক টন উৎপাদন হচ্ছে। তৃতীয় স্থান আছে জাপান, যেখানে 87 মেট্রিক টন উৎপাদন হচ্ছে। চতুর্থ স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র, যেখানে 80.7 উৎপাদন হচ্ছে। আর 5 নম্বর আছে রাশিয়া, যেখানে 75.8 টন মেট্রিক টন উৎপাদন হচ্ছে। এবার দেখো তোমাদের এখানে সিলেবাস অনুযায়ী তোমাকে চীন, জাপান আর ভারত এই 3টে সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। জাপানটা তৃতীয় স্থানে থাকলেও জানতে হবে, তার কারণ কি? জাপান কিন্তু দ্বীপময় অবস্থানের জন্য তার যে সুবিধা এবং লৌহ ইস্পাত শিল্পে তার যে অগ্রগতি সেটা কিন্তু পুরো বিশ্বের কাছে একটা নিদর্শন, যার জন্য জাপানটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের যন্ত্রশিল্পের মেরুদণ্ড বলা হয় এবং এই ব্যবহারের পরিমাণকে সেই দেশের উন্নতির সূচক হিসাবে ধরা হয়। তাহলে যে দেশ যত বেশি লৌহ ইস্পাত ব্যবহার করছে সেই দেশ তত উন্নত, এই সূচক হিসাবে তাই ধরা হয়। তাই পৃথিবীর সব উন্নত এবং উন্নয়নশীল দেশগুলি শিল্পোন্নত এবং দেশীয় অর্থনীতির উন্নয়নের তাগিদে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে তোলে। লৌহ ইস্পাত শিল্পে বিশ্বের অগ্রগণী দেশগুলির মধ্যে পড়ছে চীন, জাপান, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি, তুর্কি, ব্রাজিল, ইরান প্রভৃতি। এবার দেখো আমাদের সিলেবাস অনুযায়ী চীন এবং জাপান সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে চীন সম্পর্কে কি আছে? চীন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্প উৎপাদক দেশ। এদেশে 1830 খ্রিস্টাব্দে স্বল্প আধুনিক ধাঁচে চুল্লি সহ একটু বড় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপিত হয়। অতীতে এদেশে লৌহ ইস্পাত উৎপাদন খুব কম হলেও 1949 খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকে এদেশে ইস্পাত উৎপাদনের ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। উন্নতির কারণ কি? প্রথম যে কারণ সেটা হচ্ছে কি আকরিক লোহার প্রাচুর্য। বলছে এদেশে আলসান, পেনসিহু, হেবেই, শামসি, মাঞ্চুরিয়া প্রভৃতি অঞ্চল থেকে শিল্পের প্রয়োজনীয় উন্নত মানের হেমাটাইট জাতীয় আকরিক লোহা পাওয়া যায়। তাহলে দেখো এই যে তোমার লৌহ ইস্পাত শিল্পে যে উন্নতি দুটো কারণের হবে। একটা ধরো কাঁচামালের প্রাচুর্যটা থাকতে হবে, আর দ্বিতীয়ত দ্বীপময় অবস্থান থাকতে হবে। এই দুটো থাকলে তবেই উন্নতি হবে। দ্বীপময় অবস্থানের নিদর্শন হচ্ছে তোমার জাপান, আর কাঁচামালের নিদর্শন হচ্ছে তোমার চীন।
এবং ভারত তোমার দ্বিতীয় স্থানে আছে, তার কারণ এখানেও তোমার কাঁচা মালটা কিন্তু পাওয়া যায়, বুঝতে পেরেছো। অন্যান্য দেশে কাঁচামালের প্রাপ্তির স্বল্পতার জন্যই কিন্তু তোমার তারা পিছিয়ে থাকছে। তাহলে প্রথমে যেটা আছে প্রয়োজন সেটা হচ্ছে কাঁচামাল, আকরিক লোহা। এরপর দেখো কয়লার প্রাচুর্য। কয়লার প্রাচুর্য কী বলছে, এ দেশের হেবেই, স্যাডং, জিলিন, সোনসি, সানসি, সিয়াচুন প্রভৃতি অঞ্চল থেকে প্রাপ্ত উন্নত মানের কয়লা শিল্প ক্ষেত্রে জ্বালানি চাহিদা মেটায়। তারপরে দেখা যায় জলের প্রাচুর্য। হোয়াংহো, সিকিয়াং প্রভৃতি নদী থেকে শিল্পের প্রয়োজনীয় স্বাদু জলের যোগান কিন্তু পাওয়া যায়। আর কি আছে, তাপ বিদ্যুতের প্রাচুর্য। হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় বিপুল বিদ্যুতের চাহিদা পূরণ হয় দেশের জিয়াক্সিন, ডেটং, নিনঘাই, জিলিং, সেন্টাও প্রভৃতি অঞ্চল থেকে। তাহলে এই গেল তোমার প্রাকৃতিক পরিবেশ। এবার দেখো অর্থনৈতিক পরিবেশের মধ্যে কী আছে, উন্নত পরিবহন ব্যবস্থা। বলছে এই দেশের উন্নত রেল, সড়ক এবং নদী পরিবহন ব্যবস্থা শিল্পোন্নতিতে অনুকূল প্রভাব বিস্তার করে। এরপর দেখো আছে বন্দর। চীনের সাংহাই, ক্যান্টন, ঝৌ বন্দর লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানিতে সহায়ক হয়। 3 নম্বর হচ্ছে শ্রমিক চাহিদা এবং বাজার। বলছে চীন বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় একদিকে যেমন সুলভ শিল্পে প্রয়োজনীয় দক্ষ ও অদক্ষ শ্রমিক পাওয়া যায়, তেমনই আবার শিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় বিস্তৃত বাজার গড়ে ওঠে। 4 নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি। বলছে এখানকার উন্নত প্রযুক্তিবিদ্যা কম ব্যয়ে উন্নত ইস্পাত তৈরিতে সহায়ক হয়। 5 নম্বর হচ্ছে অনুকূল সরকারি নীতি। বলছে চীনা সরকারের সঠিক পরিকল্পনা এবং মূলধন বিনিয়োগ এদেশে শিল্প বিকাশে সহায়ক হয়। এবার দেখো উৎপাদক অঞ্চল। চীনের যে উৎপাদক অঞ্চলগুলোকে 7টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার দক্ষিণ মাঞ্জুরীয় অঞ্চল, যেটা এই অঞ্চলের আনাসান চীনের বৃহত্তম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। একে চীনের ইস্পাত নগরী বলা হয়। এই অঞ্চলের অন্যান্য উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি হচ্ছে ফুসান, সেনিয়ান, দাইরে প্রভৃতি। উত্তর চীন অঞ্চল 2 নম্বর আছে তোমার উত্তর চীন অঞ্চল। এটাকে কি বলছে, এই অঞ্চলের ইয়াংগুয়ান, বেজিং, তারপর তোমার টিয়ানজিং প্রভৃতি শহরে বড় বড় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। 3 নম্বর হচ্ছে তোমার পাওটো অঞ্চল। পাওটো অঞ্চল বলছে এই অঞ্চলের উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে তোমার বাওটাও, তারপরে টাইওয়ান, ডাটং প্রভৃতি। তারপর দেখো 3 নম্বর দিচ্ছে নিম্ন ইয়াংসেকিয়াং অঞ্চল, অর্থাৎ ইয়াংসেকিয়াং নদীর নিম্ন অববাহিকা যেটা করা হচ্ছে। বলছে এটি চীনের প্রাচীনতম শিল্পাঞ্চল। সাংহাই এই অঞ্চলের উল্লেখযোগ্য শিল্পকেন্দ্র। উহান অঞ্চল বলছে হুয়াংসি, উহান প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তারপর দেখা যাচ্ছে সিচুয়ান অঞ্চল, তারপরে সিজিয়াং বদ্বীপ প্রভৃতি অঞ্চল। এখানে দেখো তোমার চীনের ছবিটা এখানে দেওয়া আছে, এই ছবিটা তোমরা দেখতে পারো এবং এটা স্ক্রিনশট নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখো যেটা আছে চীনের ইস্পাত প্রস্তুতকারক কয়েকটি কোম্পানি। বলছে বাওসান আয়রন অ্যান্ড স্টিল, চায়না আয়রন অ্যান্ড স্টিল রিসার্চ ইনস্টিটিউশন, তারপরে বারউইল হোল্ডিংস লিমিটেড, তারপরে চোংগিং আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সাংহাই বাও স্টিল কোম্পানি, জিউকুয়ান আয়রন স্টিল কোম্পানি, তাইওয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রভৃতি। তাহলে এই হচ্ছে তোমার চীনের কতগুলো কোম্পানি। এরপর দেখো উৎপাদন এখানে একটা দেওয়া হয়েছে। দেখো সমস্যা কি, চীনের প্রথম সমস্যা যেটা চীনের শক্তি সংকট উৎপাদনকে ব্যাহত করছে, অর্থাৎ বিদ্যুতের সংকট। 2 নম্বর হচ্ছে এই দেশের শিল্পের উন্নতি ব্যাপক মাত্রায় জল এবং মৃত্তিকাকে দূষণ ঘটাচ্ছে। 3 নম্বর অতি উৎপাদনের সমস্যা, অর্থাৎ সবকটি কারখানায় পূর্ণ মাত্রায় উৎপাদন করায় বাজারের অভাব সৃষ্টি হচ্ছে। 4 নম্বর হচ্ছে যে তোমার চীনের লৌহ ইস্পাত শিল্পজাত দ্রব্যের ব্যাপক মূল্য বৃদ্ধি হচ্ছে। তাহলে এই হলো তোমার চীনের লৌহ ইস্পাত শিল্প। এরপর জাপান সম্পর্কে আমরা আলোচনা করব। বলছে লৌহ ইস্পাত শিল্পের উৎপাদনে জাপান তৃতীয় স্থানে, তৃতীয় বৃহত্তম দেশ। 2023 খ্রিস্টাব্দে জাপানে মোট উৎপাদন হয় তোমার 87 মেট্রিক টন ইস্পাত উৎপাদিত হয়। এই দেশের লৌহ ইস্পাত শিল্পের আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভর হয়। দেখো আমদানিকৃত কাঁচামাল, এর নিজস্ব কাঁচামাল কিন্তু খুব একটা নেই। কেন্দ্রসমূহ উপকূলবর্তী অঞ্চলে, তো সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে তারা গড়ে উঠছে। এবার দেখো তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার জাপানে বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ কি। তার কারণ তার নিজের কোনো কাঁচামাল নেই বা খুব কম পরিমাণ আছে। তারা কিন্তু আমদানি এবং রপ্তানির উপর বেশ করে লৌহ ইস্পাত শিল্পকে গড়ে তুলছে, যার জন্য বন্দর কেন্দ্রিক, অর্থাৎ চারিদিকে জল আর মাঝে দ্বীপময় দেশ হচ্ছে জাপান। তো সেই জন্যই বন্দর কেন্দ্রিক। বলছে এই দেশের লৌহ ইস্পাত শিল্প আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভরশীল। শিল্পের প্রয়োজনীয় আকরিক লোহা ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, কানাডা প্রভৃতি দেশ থেকে আমদানি করা হয়। 2 হচ্ছে অস্ট্রেলিয়া, চীন, উত্তর দক্ষিণ কোরিয়া থেকে উন্নত মানের কোক কয়লা আমদানি করা হয়। 3 নম্বর হচ্ছে উন্নত মানের শঙ্কর ইস্পাত
তৈরির জন্য ভারত, চীন প্রভৃতি দেশ থেকে ম্যাঙ্গানিজ আমদানি করা হয়। 4 হচ্ছে শিল্পের প্রয়োজনীয় স্ক্র্যাপ আমদানি করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। 5 হচ্ছে জাপানের লৌহ ইস্পাত শিল্প বাণিজ্য নির্ভর। উপযুক্ত কারণগুলির জন্য বন্দরের সান্নিধ্য ছাড়া জাপানের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে তোলা সম্ভব হয় না। এবার দেখো শিল্পের অগ্রগতি। এটাকে তোমার দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী অবস্থা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অবস্থা। তাহলে পূর্ববর্তী অবস্থা কি বলছে, 1857 খ্রিস্টাব্দে তোমার কামাসিতিতে ফুজি আয়রন স্টিল কোম্পানির তত্ত্বাবধানে প্রথম বাথ চুল্লি স্থাপন করা হয়। 1897 খ্রিস্টাব্দে জাপান সরকার ইয়াওয়াটা স্টিল ওয়ার্কসের তত্ত্বাবধানে সম্পূরিত সম্পূর্ণ ইস্পাত কেন্দ্র স্থাপন করে। 3 নম্বর হচ্ছে 1934 খ্রিস্টাব্দে জাপান সরকার জাপান আয়রন অ্যান্ড স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামক একটি সংস্থা স্থাপন করে উৎপাদন বৃদ্ধি করে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী 1951 থেকে 55 খ্রিস্টাব্দে তোমার 1956 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে দুটি আধুনিকীকরণ প্রকল্প গ্রহণ করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়। 2 নম্বর হচ্ছে 1961 থেকে 1970 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিগুণ উপার্জন প্রকল্প গ্রহণ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল ইস্পাত উৎপাদন দ্বিগুণ করা এবং জাতীয় আয় বৃদ্ধি করা। 3 হচ্ছে 1964 খ্রিস্টাব্দে জাপান লৌহ ইস্পাত উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থান দখল করে এবং পরবর্তী সময়কাল থেকে বর্তমানকাল পর্যন্ত জাপান লৌহ ইস্পাত উৎপাদনে নিজ স্থান দখল করে কিন্তু রেখেছে। এবার দেখো এর অগ্রগতির কারণ কি। প্রাকৃতিক কারণে প্রথম হচ্ছে দ্বীপীয় অবস্থান। বলছে জাপানের দ্বীপীয় অবস্থানের জন্য নৌ পরিবহন ব্যবস্থা খুব উন্নত এবং যা সেই দেশের শিল্পে প্রয়োজনীয় উৎপাদনমূলক সংগ্রহ করতে সহায়তা হয়। বন্দরের সান্নিধ্য হচ্ছে এই দেশের টোকিও, ইয়োকোহামা, ওসাকা, ইয়াওয়াটা প্রভৃতি উন্নত পোতাশ্রয়যুক্ত বন্দরের সাহায্যে আয়রন, আকরিক লোহা, স্ক্র্যাপ প্রভৃতি আমদানি এবং উৎপাদিত দ্রব্য রপ্তানি করার সুবিধা কিন্তু পেয়েছে। তারপর দেখো আমদানিকৃত লৌহ ইস্পাত আকরিক বলছে ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, কানাডা প্রভৃতি দেশ থেকে শিল্পের প্রয়োজনীয় লৌহ আকরিক আমদানি করা হয়। তারপর দেখো আমদানিকৃত কোক কয়লা অস্ট্রেলিয়া, চীন, উত্তর দক্ষিণ কোরিয়া থেকে শিল্পের প্রয়োজনীয় কোক কয়লা আমদানি করা হয়। অন্যান্য খনিজ বলছে উন্নত মানের সংকর ইস্পাত তৈরির জন্য ভারত, চীন প্রভৃতি দেশ থেকে ম্যাঙ্গানিজ আমদানি করা হয়। শক্তি সম্পদের ভূমিকা বলছে হোনসু দ্বীপের ওকুতা তারাজাই এই অঞ্চল জাপানের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। এই অঞ্চলের শিল্প গড়ে ওঠা সহায়ক। এছাড়া হোনসু দ্বীপের তাম্বারা, ইমাহিচি, মাতানো গাওয়া, শিকোকু দ্বীপের হোন লাওয়া, কিউশু দ্বীপের ওমারু গাওয়া প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে। এত অর্থনৈতিক কারণের মধ্যে কী আছে, প্রথম হচ্ছে স্থানীয় সুলভ এবং দক্ষ শ্রমিক বলছে জাপানের অধিবাসীরা কর্মঠ, জাতীয়তাবোধ সম্পন্ন, শৃঙ্খলাপরায়ণ এবং পরিশ্রমী হওয়ায় শিল্পে প্রয়োজনীয় সুলভ শ্রমিকের অভাব হয় না। উন্নত যোগাযোগ বলছে এই দেশের উন্নত জলপথ পরিবহন, রেল এবং সড়ক পরিবহন ব্যবস্থা লৌহ ইস্পাত শিল্প বিকাশে সহায়ক হয়েছে। উন্নত প্রযুক্তিবিদ্যা এই দেশের উন্নত যন্ত্রপাতি এবং আধুনিক পরিষেবার সুযোগ সুবিধা লৌহ ইস্পাত শিল্পের বিকাশে সহায়ক। আর সরকারি নীতি বলছে জাপান সরকারের আর্থিক সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা এই দেশের অর্থনৈতিক শিল্পের উন্নতি ত্বরান্বিত করে। এবার উৎপাদনকে তোমার 5টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উত্তর কিউশু অঞ্চল, 2 নম্বর হচ্ছে তোমার ওসাকা কোবে হিমেজি অঞ্চল, 3 নম্বর হচ্ছে টোকিও ইয়োকোহামা অঞ্চল, এছাড়াও 4 নম্বর হচ্ছে উত্তর পূর্ব হোনসু দ্বীপের কামাইশি অঞ্চল, আর 5 নম্বর হচ্ছে হোক্কাইডো দ্বীপের মুরোনান অঞ্চলেও বিক্ষিপ্তভাবে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এবার দেখো এই যে তোমার 5টা অঞ্চল সম্পর্কে জাপানের তোমার উৎপাদন করা হয়। এবার দেখো এখানে উৎপাদনের সমস্যাগুলি কী কী আছে। প্রথম সমস্যা হচ্ছে যে আমদানিকৃত কাঁচামালের উপর জাপানের লৌহ ইস্পাত শিল্প নির্ভরগুলি হওয়ায় কাঁচামাল নিয়মিত যোগানে মাঝে মাঝে সমস্যা হয়। অর্থাৎ যখনই তোমার অন্য দেশ থেকে আনতে অসুবিধা হতে পারে বা জলপথে পরিবহনে যদি কোনো সমস্যা হয় তখনই কিন্তু তারা নিয়মিত যোগান ঠিকমতো দিতে পারে না। জাপানের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি প্রচুর পরিমাণে জল দূষণ এবং বায়ু দূষণ ঘটায়। 3 নম্বর হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক বাজারে জাপানের উৎপাদিত ইস্পাত তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে। আর 4 নম্বর হচ্ছে কি আমদানিকৃত কাঁচামাল স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি ঘটায় জাপানের লৌহ ইস্পাত শিল্পজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার জাপানের সমস্যা। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। হ্যাঁ, ভারতের সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের দেশ ভারত যে দ্বিতীয় স্থানে অধিকার করছে 2023-এর পরিসংখ্যান অনুযায়ী। তো দেখো ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে তোমার ভারতের জামশেদপুর এবং ভদ্রাবতী ছাড়া সবকটি ইস্পাত উৎপাদন কেন্দ্রে রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর পরিচালন অধীনে এসেছে। ঠিক আছে, অর্থাৎ সেলটা হচ্ছে ভারতের একটা পুরো ভারতের লৌহ ইস্পাত শিল্পের একটা মানে নিয়ন্ত্রক বা পরিচালক সংস্থা বলতে পারো। এছাড়া বেসরকারি উদ্যোগে সারা দেশে শতাধিক ক্ষুদ্র ইস্পাত কারখানা বা মিনি স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে এবং আরও কতগুলি গড়ে উঠছে। এই একটির বার্ষিক
ইস্পাত উৎপাদন ক্ষমতা সাধারণত 10 থেকে 50,000 টন। তাহলে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কিন্তু কেন্দ্রীভূত হয়েছে, অর্থাৎ পুরো যতগুলো আমাদের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে এখানে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে দুর্গাপুর, বোকারো, জামশেদপুর, রৌরকেল্লা, ভিলাই এগুলো সবই কিন্তু পূর্ব ভারতেই কিন্তু অবস্থান করছে। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আছে যে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনটা কারণটা কি? যে পূর্ব ভারতে 5টি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প, যাতে দুর্গাপুর, বার্নপুর, বোকারো, জামশেদপুর এবং রৌরকেল্লা। তাহলে এই এতদূর পর্যন্ত এই যে এই জায়গাটা এটাকে বলছে তোমার পূর্ব ভারতের মধ্যে যে এগুলো অবস্থান করছে। তো এর কারণ কি? বলছে যে এই ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে বার্নপুর, দুর্গাপুর, বোকারো কয়লা খনি অঞ্চলে, জামশেদপুর কয়লা এবং লৌহ খনির মধ্যবর্তী অঞ্চলে, রৌরকেল্লা লৌহ খনি অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের সুবিধাগুলি কি আছে? এক নম্বর হচ্ছে দামোদর উপত্যকায়, অর্থাৎ এই অঞ্চলের প্রধান নদী হচ্ছে তোমার দামোদর, ঠিক আছে। দ্বিতীয় স্থানে আছে তোমার সুবর্ণরেখা। তো দেখো এখানে দামোদর উপত্যকায় আসানসোল, রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো প্রভৃতি ক্ষেত্রে কয়লা পাওয়া যায়। উড়িষ্যার ময়ূরভঞ্জ এবং বিহারের সিংভূম জেলায় লোহা খনি পাওয়া যায়। উড়িষ্যার গাংপুর, মিত্রপুর অঞ্চলে চুনাপাথর। উড়িষ্যার সুন্দরগড়, কেওনঝড়, কোরাপুট জেলার ছিন্দওয়ারা অঞ্চলে ম্যাঙ্গানিজ। তারপর তোমার কলকাতা শিল্পাঞ্চলের নিকট আসানসোল, রানীগঞ্জ, হ্যাঁ, যেখান থেকে কয়লা পাওয়া যায়। এবং ছোটনাগপুর শিল্প বলের বিশাল বাজারের সুবিধা। 6 হচ্ছে স্থানীয় শ্রমিক, কলকাতা বন্দরের নৈকট্য, রেল, সড়ক এবং জলপথে উন্নত পরিবহন ব্যবস্থার সুযোগ সুবিধা উল্লেখযোগ্য। বলছে উক্ত 5টি কেন্দ্র ছাড়াও পূর্ব ভারতে কি কি আছে? ভিলাই, দেখো এটা ভিলাই, তারপরে তামিলনাড়ুর সালেম, এই যে এখানে আছে সালেম, তারপর কর্ণাটকের ভদ্রাবতী, দক্ষিণ পূর্ব ভারতের বিশাখাপত্তনমে বৃহদায়তন লৌহ ইস্পাত কেন্দ্র আছে। উক্ত সবকটি কেন্দ্রে কাঁচামাল হিসাবে কয়লা এবং লৌহ আকরিকে পাওয়ার সুবিধা কিন্তু রয়েছে। অর্থাৎ কাঁচামাল পাওয়ার উপরে বেশ করেই কিন্তু এগুলো তোমার উন্নত হয়েছে বা গড়ে উঠেছে, এটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ দেখো এখানে যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি আছে দক্ষিণ এবং পূর্ব, বেশিরভাগটাই পূর্ব ভারতে, কিন্তু দক্ষিণ দিকে একটা দুটো কিন্তু রয়েছে। এই ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো যেটা আছে ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র সম্পর্কে এখানে বর্তমান পরিস্থিতি বলছে যে ভারতে 1950-51 খ্রিস্টাব্দে লৌহপিণ্ড এবং বিক্রয় উপযোগী ইস্পাতের উৎপাদন যেখানে ছিল যথাক্রমে 14.7 লক্ষ টন এবং 10.4 লক্ষ টন। 2000 থেকে 2001 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 2.7 কোটি টন লৌহপিণ্ড এবং 2.93 কোটি টন বিক্রয় উপযোগী ইস্পাত। 2020 খ্রিস্টাব্দে ভারতে ইস্পাত উৎপাদন ক্ষমতা 15.4 কোটি মেট্রিক টন, ঠিক আছে। এবার বাণিজ্য তোমার উন্নত দেশে ভারত ইস্পাত আমদানি করলেও সামান্য ইস্পাত বিভিন্ন দেশে রপ্তানিও করে। দেশের শিল্পোন্নতির অভাবে ইস্পাতের চাহিদা কম থাকায় এই রপ্তানি সম্ভব হয়। তাহলে এই হচ্ছে তোমার ভারতের লৌহ ইস্পাত সম্পর্কে ধারণা। তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদের এইটার সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম সিলেবাস অনুযায়ী। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।